মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বোমারু বিমানের গর্জন শোনা যাবে? মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া আল্টিমেটাম, উপসাগরে মার্কিন রণতরী আর আকাশে যুদ্ধ বিমানের উপস্থিতি সবকিছুই বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যি হামলার পথে, নাকি এটি তেহরানকে চাপ দেওয়ার কৌশল মাত্র? আজকের বিশ্লেষণে খুঁজে দেখব বাস্তব যুদ্ধ নাকি কূটনৈতিক বাগাড়ম্বর। ইরানে কি আসলেই হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাকি শুধুই বাগাড়ম্বর? ওয়াশিংটনে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের এক বৈঠকের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প ইরানকে 10 দিনের সময়সীমা দিয়ে সাফ জানিয়েছেন, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে কঠিন সামরিক পরিণতি ভোগ করতে হবে। পরে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সময়সীমা বাড়িয়ে 15 দিন করার ইঙ্গিত দেন। ট্রাম্পের এই আল্টিমেটামকে নিছক মৌখিক হুঁশিয়ারি হিসাবে দেখার সুযোগ নেই, কারণ ইরানের আশপাশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তেহরান নতি স্বীকার না করলে এ সপ্তাহের শেষ নাগাদই হামলা হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানে বড়সড় হামলা চালাতে যাচ্ছে? অসম্পূর্ণ কাজ শেষ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের বর্তমান কঠোর অবস্থানের ভিত্তি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে গত বছরের জুনে। সে সময় 12 দিনের সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনার মাধ্যমে B-2 স্টিলথ বোমারু বিমান থেকে 30,000 পাউন্ড ওজনের GBU-57 বাংকার বিধ্বংসী বোমা নিক্ষেপ করেছিল। এই হামলার লক্ষ্য ছিল ইরানের ফর্দ, ইস্ফাহান ও নাতাঞ্জের মতো অত্যন্ত সুরক্ষিত এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো। সেই হামলায় ইস্ফাহান ও নাতাঞ্জ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য পরবর্তী সময় সামরিক বিশ্লেষকেরা দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, বরং তা কয়েক বছর পিছিয়ে গেছে মাত্র। ট্রাম্প এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন। গত অক্টোবরেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আবার সচল করার চেষ্টা করে, তবে মার্কিন বোমারু বিমান আবারও গর্জন উঠবে। ইরানের আশপাশের এলাকায় সামরিক উপস্থিতি। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, মার্কিন বিমান বাহিনীর কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান জর্ডানের মুয়াফফাক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। এই বহরে রয়েছে F-35, F-15, F-16 এবং রাডার ফাঁকি দিতে সক্ষম বিশ্বের অন্যতম শক্তিশালী F-22 র্যাপ্টারের মতো যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে শুধু আকাশপথেই নয়, সমুদ্র পথেও নজিরবিহীন শক্তি বাড়িয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরে বর্তমানে 13টি মার্কিন জাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নিয়েছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড এবং ডেস্ট্রয়ার নামের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একঝাঁক যুদ্ধজাহাজ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই রণতরীটিকে প্রাথমিকভাবে ইসরায়েল উপকূলে মোতায়েন করার সম্ভাবনা রয়েছে। এর মূল উদ্দেশ্য হল প্রয়োজনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা করা এবং ওই অঞ্চলে মার্কিন বিমান হামলার ক্ষমতা বাড়ানো। মধ্যপ্রাচ্যের অন্তত 19টি ঘাঁটিতে বর্তমানে 30 থেকে 40 হাজার মার্কিন সেনা অবস্থান করছেন বলে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাজানো এই বহর দিয়ে ইরানের উপর কয়েক সপ্তাহব্যাপী টানা বিমান হামলা চালানো সম্ভব। কাতার ও বাহরেন থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়া। যুক্তরাষ্ট্রের এই ব্যাপক প্রস্তুতির মধ্যেই দেশটি কাতার ও বাহরেনে নিজেদের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে বলে পেন্টাগনের একটি গোপন সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে। এর আগে 20 ফেব্রুয়ারি আল জাজিরার এক খবরে বলা হয়েছিল, সিরিয়ায় অবস্থানরত প্রায় 1000 মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সেনা প্রত্যাহারের পদক্ষেপকে ইরানের সম্ভাব্য হামলার মুখে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দেখছেন বিশ্লেষকেরা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তবে তেহরান পাল্টা আঘাত হিসাবে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করতে পারে। তাই ইরানের কাছের সেসব ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সেনাদের। কেন হামলার পথে হাঁটতে পারে ওয়াশিংটন? যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য হামলার পেছনে দীর্ঘমেয়াদী লক্ষ্য কাজ করছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্থায়ীভাবে শিকড় সহ উপড়ে ফেলা। ওয়াশিংটন মনে করে, শুধু আকাশপথে হামলাই যথেষ্ট নয়, বরং ইরানের গবেষণা ও উৎপাদন ক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখান থেকে তারা আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। পেন্টাগনের সাবেক এক কৌশলগত উপদেষ্টা নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার প্রমাণ করেছে, শুধু সাধারণ বিমান হামলা
হামলা দিয়ে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা সম্ভব নয়। ফর্দোর মতো পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের অনেক গভীরে অবস্থিত, তাই এবার হয়তো যুক্তরাষ্ট্র আরও উন্নত বাংকার বিধ্বংসী GBU-57 ব্যবহার করার পরিকল্পনা করতে পারে, যা স্থাপনাগুলোকে কেবল ক্ষতিগ্রস্ত নয় বরং মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তির বিকাশ রোধ করতে উঠে পড়ে লাগছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক ও আল জাজিরার সিনিয়র সাংবাদিক মারওয়ান বিশারা মনে করেন, ওয়াশিংটনের মূল মাথাব্যথা এখন কেবল পারমাণবিক বোমা নয় বরং ইরানের তৈরি কার্যকর ড্রোন ও নিখুঁত ব্যালিস্টিক মিসাইল। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মূল শক্তি হল ইরানের সরবরাহ করা অস্ত্র। যুক্তরাষ্ট্র মনে করে এইসব প্রক্সি গোষ্ঠীকে দুর্বল করতে হলে তাদের মূল শক্তি তথা তেহরানকে পঙ্গু করে দেওয়া জরুরি। মারওয়ান বিশারা বলেন, হিজবুল্লাহ বা হুথিদের হাতে এইসব অস্ত্র থাকা মানে ইসরায়েল ও মার্কিন ঘাঁটির উপর সার্বক্ষণিক হুমকি। তার মতে, তেহরানকে পঙ্গু ছাড়া লোহিত সাগর বা লেবাননে স্থিতিশীলতা ফেরানো অসম্ভব বলে মনে করে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক কৌশলও সম্ভাব্য হামলার পেছনে বড় নিয়ামক হতে পারে। বর্তমানে ট্রাম্প অভ্যন্তরীণভাবে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট তার বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন। অন্যদিকে অভিমাজন ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশে প্রায় 70% মানুষের ক্রমবর্ধমান অসন্তোষ ট্রাম্পকে চাপের মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে বিদেশি শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াকে অনেক বিশ্লেষক দৃষ্টি সরানোর একটি কৌশল হিসাবে দেখছেন, অর্থাৎ অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার জন্য একটি সীমিত কিন্তু প্রভাব বিস্তারকারী যুদ্ধের মাধ্যমে জাতীয়তাবাদের হাওয়া বইয়ে দেওয়া ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য হতে পারে। এখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কি সমস্যা সেটা বুঝতে হলে অনেক বিষয় আমাদের জানতে হবে। প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে, তাই এই ভিডিওতে সংক্ষেপে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সমস্যা শুরু মূলত পারমাণবিক চুক্তির ভাঙন থেকে। অনেক বছর ধরেই ইরান চাইছে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে। অন্যদিকে আমেরিকা সহ ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব চাইছে তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দূরে রাখতে। এজন্য ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারই ধারাবাহিকতায় 2015 সালে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর সাথে ইরানের একটি চুক্তি হয়। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ছিল এক যুগান্তকারী সমঝোতা। এতে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67%-এ সীমিত রাখে, সেন্ট্রিফিউজ সংখ্যা কমায় এবং আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিয়মিত পরিদর্শনের মাধ্যমে যাচাই করত যে ইরান চুক্তি মানছে কিনা। বেশ কয়েক বছর ধরে সংস্থাটি জানায় ইরান মূল শর্ত মেনে চলছে, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে ভয়াবহ ভুল আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। তার প্রশাসনের যুক্তি ছিল, চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত বা বাতিলের বিষয় অন্তর্ভুক্ত ছিল না। চুক্তি হওয়ার পরেও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্র পুনরায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ফলাফল হিসেবে ইরানের মুদ্রার অবমূল্যায়ন, তেলের রপ্তানি কমে যাওয়া এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট তৈরি হয়। প্রতিক্রিয়ায় ইরান ধাপে ধাপে 20% থেকে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, যা অস্ত্রমানের অর্থাৎ 90%-এর কাছাকাছি। এখানেই বর্তমান সংকটের ভিত্তি। এখন প্রশ্ন হল, এই সংকটে ইসরায়েলের ভূমিকা কি? ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রে রয়েছে প্রিএমটিভ ডকট্রিন, অর্থাৎ শত্রু হামলা করার আগেই শত্রুকে হামলা করা। 1981 সালে ইরাকের ওসিলাক রিয়্যাক্টরে হামলা এবং 2007 সালে সিরিয়ার আল কিবার স্থাপনায় আঘাত এই নীতির উদাহরণ। ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে, ফলে তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তবে বাস্তবতা হল, ইসরায়েলের আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট ঠেকাতে কার্যকর। ইসরায়েলের ডেভিড স্লিং মূলত মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করে। ইসরায়েলের অ্যারো ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে। তাই ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হতে পারে, আর তাই সে ইরানে আঘাত করে আগেই ইরানকে ধ্বংস করে দিতে চায়। এখন প্রশ্ন হল, ইরানের সামরিক সক্ষমতা ও পাল্টা আঘাতের রূপরেখা কী? ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচলিত যুদ্ধে টিকবে না, এটা তারা জানে। তাই তাদের কৌশল অসম যুদ্ধ ও প্রক্সি যুদ্ধ। হরমুজ প্রণালীর কৌশলগত ব্যবহার। বিশ্বের প্রায় 20% তেল এই প্রণালী দিয়ে যায়। ইরান নৌ মাইন, ক্ষেপণাস্ত্র ও দ্রুতগামী নৌকা ব্যবহার করে অস্থায়ীভাবে চলাচল বন্ধ করতে পারে, যদিও দীর্ঘমেয়াদে মার্কিন নৌবাহিনী তা পুনরুদ্ধার করতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। ইরানের শাহাব, সেজিল প্রভৃতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। মার্কিন ঘাঁটি, কাতার, বাহরিন,
কুয়েত সবই রেঞ্জের মধ্যে। গ ইরানের প্রক্সি বাহিনী, হেজবোল্লাহ লেবানন সীমান্তে ইসরায়েলকে চাপে রাখতে পারে। হামাস গাজা ফ্রন্টে অস্থিরতা বাড়াতে পারে। হুথিজ লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্নিত করতে পারে। অর্থাৎ আঘাত এলে ইরান চুপচাপ বসে থাকবে না বা আঘাত সহ্য করবে না, সে প্রত্যাঘাত করবে অবশ্যই। এ বিষয়ে রাশিয়া ও চীনের কৌশলগত হিসাব, বিশ্ব রাজনীতির হিসাব কি? রাশিয়া ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে, বিশেষ করে ড্রোন ও প্রযুক্তি বিনিময়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে, তাই তারা ইরানের পাশে কূটনৈতিক অবস্থান নিতে পারে। চীন ইরানের তেলের বড় ক্রেতা, 25 বছরের কৌশলগত চুক্তির মাধ্যমে তারা অবকাঠামো এবং জ্বালানি খাতে নিবেশ করছে। চীন চায় না মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ুক, কারণ তাতে তাদের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই দুই দেশ মার্কিন প্রস্তাবে ভেটো দিতে পারে। তবে ট্রাম্পের সামনে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। প্রথমত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মতো আঞ্চলিক মিত্ররা এবার মার্কিন হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে, যা মার্কিন বিমানবাহিনীর পরিকল্পনায় বড় সীমাবদ্ধতা তৈরি করেছে। দ্বিতীয়ত, মার্কিন অভ্যন্তরীণ জনমত যুদ্ধের বিপক্ষে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 42 থেকে 70% মার্কিন ভোটার ইরানের সাথে সরাসরি সংঘাতের বিরোধী। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচন প্রচারে আমেরিকা ফার্স্ট নীতির অধীনে অন্য দেশের দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটির টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন রক্তক্ষয়ী যুদ্ধে জড়ালে তার রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হতে পারে। এছাড়া ইরান যদি পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা মার্কিন অর্থনীতির জন্য হবে চরম আত্মঘাতী। এছাড়াও সীমিত হামলার ফলে ইরান যদি ক্ষিপ্ত হয়ে দ্রুত পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য চরম হিতে বিপরীত। পাশাপাশি যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে বিশাল শরণার্থী সংকট এবং ক্ষমতার শূন্যতা যে তৈরি হবে, তা সামলানোর কোনো কার্যকর পরিকল্পনাও ওয়াশিংটনের নেই। এই যুদ্ধে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের কী অবস্থা হবে? পূর্ণাঙ্গ যুদ্ধ হলে তেলের দাম $150 উপরে যেতে পারে। এলএনজি বাজারেও অস্থিরতা তৈরি হবে। ইউরোপীয় দেশগুলো জ্বালানি সংকটে পড়বে। উন্নয়নশীল দেশগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হারাবে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে এবং সুদের হার বাড়াতে বাধ্য হবে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যা বৈশ্বিক মন্দা ডেকে আনতে পারে। তবে আমেরিকা এবং ইরানের বর্তমান অবস্থা দেখে কয়েকটি দৃশ্যপট চিন্তা করা যায়, অর্থাৎ এই বিষয়গুলো ঘটতে পারে। দৃশ্যপট 1, সীমিত হামলা হতে পারে। যুক্তরাষ্ট্র দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনায় নির্দিষ্ট আঘাত, এরপর যৌক্তিক আলোচনায় ফিরতে পারে তারা। দৃশ্যপট 2, আঞ্চলিক যুদ্ধ। ইসরায়েল, লেবানন, সিরিয়া, ইয়েমেন সব জায়গায় সংঘাত ছড়িয়ে পড়া। দৃশ্যপট 3, যৌক্তিক সমঝোতা। আল্টিমেটাম চাপ তৈরির কৌশল হিসেবে কাজ করে। ইরান এবং পশ্চিমা বিশ্বের সাথে নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে। এখন সময়ই বলে দেবে আসলে কি হতে চলেছে।